ওয়েলকাম এভরিওয়ান। আমরা আজকে ফিজিক্সের চলতরিত অধ্যায়ের একটা চমৎকার সার্কিট সলভ করব। দেখেই বুঝতে পারছো খুবই সুন্দর চেহারা সুরত দেখতে, তাই না? তো এই সার্কিট আবার মুন্না ভাই এমবিবিএস মুভির সেই সার্কিট না, এটা হচ্ছে ফিজিক্সের সার্কিট। তো যাই হোক, ফিজিক্সের এই সার্কিট সলভ করার জন্য আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে পয়েন্ট কি জিনিস। পয়েন্ট বা যাকে আমরা বাংলায় বলি হচ্ছে বিন্দু। বিন্দু কি জিনিস? তো বিন্দু হচ্ছে জ্যামিতিকভাবে পয়েন্ট বা বিন্দু বলা হয় যেমন যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা কিচ্ছু নাই, শুধু অবস্থান আছে, তাকে বিন্দু বলে। যেমন এই যে ছোট্ট, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এইভাবে যতগুলো আঁকাবো প্রত্যেকে আলাদা 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 বিন্দু। কিন্তু সার্কিটে বিন্দুর কনসেপ্টটা একটু অন্যরকম। সেটা হচ্ছে যে সার্কিটে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকে যতক্ষণ পর্যন্ত এদের মাঝে কোনো সার্কিট এলিমেন্ট না আসে। আমি আবারও বলছি, সার্কিটে ততক্ষণ পর্যন্ত সেম পয়েন্ট থাকে যতক্ষণ পর্যন্ত এদের মাঝে কোনো সার্কিট এলিমেন্ট না আসে। সার্কিট এলিমেন্ট কি? সার্কিট এলিমেন্ট হচ্ছে তোমার ধরো রোধ, পরিবর্তনশীল রোধ, ক্যাপাসিটর, ইন্ডাক্টর, ব্যাটারি, কোষ ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো এখানে আমরা সেই টেকনিকটা অ্যাপ্লাই করব। দেখো, ধরো যে এ আর বি বিন্দুর সাপেক্ষে আমাদের সার্কিটটা আছে না, তুল্য রোধ বের করতে হবে। এই প্রশ্নটা হচ্ছে এই সুন্দর একটা সার্কিটটার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা আর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত? ঠিক আছে, তার মানে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে কি? এই গোটা সার্কিটটাকে কোন একটা মাত্র রোধ দিয়ে রিপ্লেস করে দেওয়া যেতে পারে। তাহলে দেখো তো, এইটা যদি এ বিন্দু হয় তাহলে এই পর্যন্ত কি এ বিন্দু। উপরের দিকে তাকায় দেখো, এখানে কি একটা তোমার এই পর্যন্ত কি কোনো কিছু নাই, তার মানে যে এই পর্যন্তও কিন্তু আমাদের এ বিন্দু, তাই না? আচ্ছা, এবার এই দিক থেকে আসো, এটা যদি বি বিন্দু হয় তাহলে এইখান দিয়ে এই যে এই পর্যন্ত কি আমার বি বিন্দু। ঠিক আছে, এখন এটা যদি এ বিন্দু হয় তাহলে এই যে একটা কি সার্কিট এলিমেন্ট চলে আসলো, তাহলে নিশ্চয়ই এটা আর এ বিন্দু, পরবর্তীতে আর এ বিন্দু হবে না। তাহলে কি নাম দিব? সি নাম দেই, সি বিন্দু। এটা যদি সি বিন্দু হয় যে এই পর্যন্ত কিচ্ছু নাই, এই যে এখানে সি বিন্দু। ওকে, তারপরে এখানে যদি এ বিন্দু হয় তাহলে এই যে এখানে একটা সার্কিট এলিমেন্ট চলে আসছে, তার মানে এটা নিশ্চয়ই আর এ বিন্দু হবে না, অন্য কিছু একটা হবে। দেখো কি নাম দিব, ধরো ডি বিন্দু দিলাম, ডি বিন্দু। তারপরে এখানে যে নিচ দিয়ে এই পর্যন্ত আমার ডি বিন্দু, আবার এই যে একটা সার্কিট এলিমেন্ট চলে আসছে, এই এলিমেন্টের পরে আবার এই দেখো বি বিন্দু। তার মানে প্রত্যেকটা বিন্দু কিন্তু আমার বসানো শেষ, তাই না? এইবারে একটু ভালো মতো অবজার্ভ করো তো, এই জিনিসটাকে আমরা এভাবে আঁকাইতে পারি না? ধরো আমি একটু এই পাশটাতে আঁকাই। ধরো এই আমার এ বিন্দু, ধরো ওই যে ওইটা হলো আমার এইখানে, ধরো যে আমার বি বিন্দু, তারপরে আরো দুইটা বিন্দু আছে দেখছো, সি আর ডি। ধরো এই যে এটা হলো আমার সি বিন্দু, আর এটা মনে করো আমার ডি বিন্দু। দেখতে কিন্তু খুব চমৎকার লাগতেছে, তাই না? এখন রোধগুলার দিকে তাকাও। এই রোধের দুই প্রান্ত কোথায়? এ এবং ডি, তাই না? এই যে এ আর ডি এর মাঝে আছে কোনটা? কত? 10 ওহম। আচ্ছা, তারপরে আসো, এই যে এইটার দিকে তাকাও, 20 ওহম আছে কোথায়? এ আর সি এর দুই প্রান্তে। এই যে এ আর সি এর দুই প্রান্তে এখানে আছে কত? 20 ওহম। তারপরে আসো, এইটার দিকে তাকাও, 15। বি আর ডি এর মাঝে, এই যে বি এবং ডি, এইখানে আছে কত? 15 ওহম। তারপরে আসো, এই যে এইটা বি আর সি এর মাঝে আছে 30, এই যে বি আর সি এর মাঝে আছে 30 ওহম। আরো আসো, দেখি আরো কিছু আছে নাকি। এই যে আরেকটা আছে, এটা কোথায়? 40 ওহম আছে কোথায়? সি আর ডি এর মাঝে। এই যে সি, এই যে ডি, এইখানে আছে কত? 40 ওহম, তাই না? আমার কিন্তু সার্কিটটাকে রিঅ্যারেঞ্জ করা শেষ উইথ পয়েন্ট টেকনিক। এখন ভালো মতো দেখো তো, জিনিসটা কি পরিচিত পরিচিত লাগে না? তাই তো, 20 10 আবার 15 30, 10 20 15 30, কি মনে হচ্ছে জিনিসটা? এইটাকে আমরা যদি নাম দেই, মনে করো এটাকে আমরা নাম দিলাম পি কিউ আর এস, নাম দিতে পারি না হুইটস্টোন ব্রিজের মতো? এটা ধরো পি দিলাম, এটা ধরো কিউ দিলাম, এটাকে ধরো আমরা আর দিলাম, আর এটাকে ধরো আমরা এস দিলাম, দিতে পারি তো নাকি? হুইটস্টোন ব্রিজে তো আমরা এইসব শিখছি। আচ্ছা দেখো তো, এই সার্কিটটা পি বাই কিউ সমান আর, পি বাই কিউ সমান আর বাই এস, এই নীতিতে চলে কিনা আমরা একটু দেখি। পিতে কত আছে? 20, তাহলে 20 ভাগ হচ্ছে কিউ কত? 10 সমান এটা কত? আর কত?
30, আর এস কত 15, তাহলে এটা কাটলে কত 10 দুগুণ 20, 15 দুগুণ 30, এই তো সুন্দর মিলে গেছে। তার মানে এই সার্কিটটা P/Q সমান R/S এই নীতি ফলো করে চলে। তার মানে এইটা হচ্ছে একটা হুইটস্টোন ব্রিজ সার্কিট। হুইটস্টোন ব্রিজ, তাই না, হুইটস্টোন ব্রিজ। তো এই সার্কিটটা আলটিমেটলি একটা হুইটস্টোন ব্রিজ। তাহলে হুইটস্টোন ব্রিজ তো তোমরা পড়ছো, সেই ছোটবেলা থেকে পড়ে আসছো। হুইটস্টোন ব্রিজের নিয়ম কি বলো তো? হুইটস্টোন ব্রিজে এই মাঝখানে যে জিনিসটা থাকে, মাঝখান দিয়ে কোনো কারেন্ট যায় না। তাহলে মাঝখান দিয়ে যদি কোনো কারেন্ট নাই যায়, তাহলে মাঝখানের এই রোধটাও কিন্তু ক্যালকুলেশনে আসবে না। বিষয়টা এরকম যে ধরো একটা জায়গায় তোমরা 3 বন্ধু গল্প করতেছো, তো তোমার 2 বন্ধু খুব ভালোভাবে নিজেদের মতো করে সোজা দাঁড়ায় গল্প করতেছে, আর তুমি বেচারা একলা হা হয়ে ওখানে দাঁড়ায় আছো, তোমার সাথে তারা ইনভলভ করতেছে না তোমাকে। তাহলে তোমার ওইখানে থাকা আর না থাকা একই হইল না? জিনিসটা তেমনই। এদিক দিয়ে যদি যেহেতু সার্কিটটা হুইটস্টোন ব্রিজ নীতি মেনে চলে, তার মানে এদিক দিয়ে কোনো কারেন্ট যাবে না, আর এদিক দিয়ে যদি কোনো কারেন্টই না যায়, তাহলে ও থাকা না থাকা তো একই কথা। এইবারে আমরা কি বলছি, এ আর বি এর সাপেক্ষে তুল্যরোধ বের করতে হবে। তাহলে এখন আমরা দেখি এ আর বি এর সাপেক্ষে কি আসে। তাহলে এর সাথে কে কে আছে? এই যে 20 আর 30। এইখানে আমার আছে হচ্ছে এইখানে আছে, ধরো এইভাবে আঁকাই, 20 30, এটা 20 ওহম, এইটা হচ্ছে 30 ওহম। আর এইখানে আছে কি, এইখানে আছে হচ্ছে 10 আর 15, তাই না? 20 30 10 15, তাহলে এখানে আছে 10 আর এখানে আছে 15 ওহম। এখন আমরা যদি এই যে এই দুই মাথার সাপেক্ষে তুল্যরোধ বের করতে চাই, তাহলে এই যে 20 আর 30 কিভাবে আছে? সিরিজে আছে, কারণ এদের মাঝে একটা বিন্দু এতে আরেকটা এখানে, এর আবার একটা বিন্দু এতে আরেকটা কিন্তু এখানে। তার মানে কমন মাত্র একটা। 2টা বিন্দুই যদি কমন হইতো তাহলে বলতাম প্যারালাল, তো একটা শুধুমাত্র মিলছে। তাহলে এই 20 আর 30 সিরিজ করলে কত হয়? এই জায়গায় আলটিমেটলি হবে আমার 30 আর 20 কত 50, এই জায়গায় আলটিমেটলি হবে আমার এরকম 50 ওহম। এই যে 20 আর 30 মিলে ওইখানে হইল 50। আর এইখানে দেখো এই দুইটা আছে সিরিজে, 10 আর 15, 10 আর 15 সিরিজ করলে কত হয়? 15 আর 10 25। তাহলে এইখানে আমার সিরিজ করলে এই যে 10 এবং 15, এই 15 আর 10 এইখানে হয়েছে 25 ওহম। এইবারে আসো, 50 আর 25 প্যারালাল আছে, কারণ এদের দুইজনেরই কমন পয়েন্ট একটা এতে একটা বিতে, তার মানে এদের দুইজনেরই কমন পয়েন্ট আছে। তাহলে 15 এবং 25কে যদি আমরা প্যারালাল কানেকশনের ভিতরে হিসাব করি, তাহলে আমাদের কি হবে হিসাবটা? 1/RP সমান 1/50, ও সরি 50 আর 25, তাই না? 50 আর 25, তাহলে 1/50 প্লাস হচ্ছে 1/25। তো লসাগু কত? লসাগু হচ্ছে এইখানে, এটা তো তোমরা পারোই, 50। তাহলে এখানে হচ্ছে 1 প্লাস 25 দুগুণ 50, এখানে হলো 2, আর এইখানে হলো 1/RP। তাইলে এটা হচ্ছে 1/RP এর মান কত? 1/RP এর মান হচ্ছে 3/50। অতএব RP এর মান হবে 50/3 ওহম। এটা পয়েন্ট করলে যা হয় হবে, বুঝতে পারছো? এটার একটা শর্ট টেকনিকও আছে, যে দুইটা মনে রাখবা, দুইটা রোধ যদি প্যারালাল থাকে, শুধু দুইটার ক্ষেত্রে এটা বলতেছি, দুইটা রোধ যদি প্যারালাল থাকে, তাইলে তার তুল্য রোধ বা ডিরেক্ট এরকম আর ইকুইভ্যালেন্ট বলো বা আর পি বলো, আমরা তখন আর ইকুইভ্যালেন্টই তো আর পি হয়ে যায়। দুইটা রোধ প্যারালাল থাকলে উপরে হয় গুণ আর নিচে হয় যোগ। তাইলে দেখো তো এখানে কে কে আছে? 50 আর 25, তাহলে উপরে গুণ হবে 50 গুণন 25 আর নিচে হবে যোগ। 50 আর 25 যোগ করলে 75, তাই না? এখন তুমি একটু হিসাব করে দেখো, 5 দিয়ে কাটো, 5 অক্ষে 5, 2 5 5 25, 5 15 75, 5 দিয়ে কাটলে এটা 5, তারপরে 15 দিয়ে কাটো, এটা 3 3 5 15, 5 দিয়ে কাটো, 3 5 15, 5 10 50, তাহলে 5 10 এটা আবার ওই 50, আর এটা হলো 3। দেখো 50/3 ওহম মিলে গেছে। তার মানে এটা হলো একটা শর্ট টেকনিক, যে দুইটা রোধ যদি প্যারালাল কানেকশনে থাকে, তাইলে ওদের তুল্য রোধ হয় উপরে গুণ নিচে যোগ। এটা শুধুমাত্র দুইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল, তার কারণ
এটা দেখো আলটিমেটলি শর্টকাট কিছুই না, এটা হলো সূত্র থেকে আসা একটা জিনিস। 1/rp সমান কি 1/r1 প্লাস 1/r2। আমরা দেখো হিসাবটা কেমনে করি, নিচে লসাগু হয় না r1 r2, আর উপরে গুণ করলে কি হয়, মানে নর্মাল লসাগু করলে এরকমই তো হয়, তাই না? 1/rp। তাহলে rp সমান কি হবে বলো তো? rp সমান দেখো তো এখানে r1 r2 ভাগ হচ্ছে r1 প্লাস r2 হয় না? এই দেখো উপরে গুণ নিচে যোগ, দেখছো? এই হলো শর্টকাট। আসলে শর্টকাট একেবারে উদ্ভট কোনো একটা জিনিস না, এই তো নর্মাল সূত্রই শর্টকাট। তিনটার ক্ষেত্রে আবার জানি এটা ফালায় দিও না যে উপরে গুণ নিচে যোগ, কেন? কারণ দেখো যদি তিনটা হইতো তাহলে একটা প্রবলেম হইতো। 1/rp সমান কি 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3। তখন নিচে ঠিক আছে r1 r2 r3 লসাগু হচ্ছে, উপরে কি হতো r2 r3 প্লাস r1 r3 প্লাস r1 r2, ব্যাপারটা এরকম হতো। তখন যদি তুমি rp করতা উল্টায়, তাহলে উপরে গুণ ঠিকঠাক ছিল r1 r2 r3, কিন্তু নিচে কিন্তু আর সিম্পলি যোগ নাই, নিচে কিন্তু এই যে এরকম চেহারা হয়ে গেছে, তাই না? এরকম হয়ে গেছে জিনিসটা। এই তার মানে শর্টকাটটা শুধুমাত্র আমরা দুইটার ক্ষেত্রেই মনে রাখবো যে সিম্পলি উপরে দুইটা গুণ নিচে দুইটা যোগ, শেষ। এইভাবে করে তাহলে আমরা আমাদের এই কাঙ্ক্ষিত সার্কিটের সলভটা করে ফেললাম। এই হচ্ছে আমাদের সেই সার্কিট, ভেরি সিম্পল। এখন থেকে মনে রাখবা জটিল সার্কিটের সলভ করার জন্য বিন্দুর টেকনিকটা কাজে লাগাবা। অল দ্য বেস্ট।